আসসালামু আলাইকুম। কেমিস্ট্রি হিট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজ আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের জোতা আবিষ্কার কবিতার বই দাগানো পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। জোতা আবিষ্কার কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বকবি নামে আমাদের সবার কাছে পরিচিত। কহিলে হবু শোনো গো গুবুরায়, লাইনটি দাগাও। কালকে আমি ভেবেছি সারা রাত্র দাগাও। মলিন ধুলো লাগিবে কেন পায়, মলিন ধুলা দাগাও। ধুলা কেমন? ধুলা মলিন। কহিলে হবু, হবুকে? হবু হচ্ছে রাজা। শোনো গো গুবুরায়, গুবুরাই কে? গুবুরাই হচ্ছে হবু রাজার মন্ত্রী গবু। কালকে আমি ভেবেছি সারা রাত্র। কে ভেবেছে? রাজা ভেবেছে। রাজা কতক্ষণ ধরে ভেবেছে? সারা রাত্র ধরে ভেবেছে। কি নিয়ে ভেবেছে? মলিন ধুলা নিয়ে ভেবেছে। মলিন ধুলা লাগিবে কেন পায়, ধরণী মাঝে চরণ ফেলা মাত্র। অর্থাৎ মাটিতে পাড়া দেওয়া মাত্রই কেন পায়ে ধুলা লাগবে, সেইটা সারা রাত্র ধরে চিন্তা করেছে হবু রাজা। আর হবু রাজা সেটাই গুবুরা অর্থাৎ তার মন্ত্রীকেই বলতেছে। তোমরা শুধু বেতন লহ বাটি, তোমরা কেবলই বেতন নিতেছ। রাজার কাছে কিছুই নাই দৃষ্টি, রাজার কাজে কিছুই নাই দৃষ্টি। রাজার যে কত কাজ, তার কাছে তার কোনো দৃষ্টি তাদের কারো নেই। আমার মাটি লাগাই মোরে মাটি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইন। আমার মাটি লাগাই মোরে মাটি, অর্থাৎ রাজার রাজ্যের মাটি তার গায়ে লাগবে কেন, সেই প্রশ্নই করা হয়েছে। রাজ্যে মোর একই এ অনাসৃষ্টি, শীঘ্র এর করিবে প্রতিকার, নাহিলে কারো রক্ষা নাহি আর। অর্থাৎ এর প্রতিকার করার জন্যই বলা হয়েছে। কিসের প্রতিকার করা বলা হয়েছে? মাটি যেন রাজার পায়ে না লাগে। এখন এটা শুনে কি হলো দেখো। হবু রাজা, গবু মন্ত্রী এবং চর্মকার হচ্ছে এই গল্পের নায়ক। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। শুনিয়া গবু অর্থাৎ রাজার মন্ত্রী এই কথা শুনে খুন অর্থাৎ মরার পূর্ব অবস্থায় পৌঁছে গেল। দারুণ ত্রাসে অনেক ভয়ে তার শরীর গাত্র থেকে অর্থাৎ ঘাম তার শরীর থেকে বেয়ে বেয়ে পড়ছে। পণ্ডিতের হইল মুখ চুন, পণ্ডিত হচ্ছে রাজসভার একজন সদস্য। পণ্ডিতের মুখ চুন অর্থাৎ মুখ শুকনো হয়ে গেছে। পাত্র দেয় নিদ্রা নাহি রাত্রে, অর্থাৎ সভাসদগণ এর রাত্রে ঘুম আসে না, এই কথা চিন্তা করে। রান্নাঘরে নাহিক চড়ে হাড়ি, রাজার এই কথা শুনে যে রক্ষা আর হবে না, এই কথা শুনে সবাই ভয়ে কান্না করতে করতেই শেষ। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, অর্থাৎ পুরা বাড়ির মধ্যে কান্নাকাটিতে ছড়িয়ে পড়ল। এখানে দাগাও দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, পণ্ডিতের হইল মুখ চুন, এই লাইনটা। তারপরে অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, এখানে কার পাকা দাড়ি ভাসছে? গবুর পাকা দাড়ি ভাসছে। অশ্রু জল অর্থাৎ চোখের জলে গবুর পাকা দাড়ি ভিজে যাচ্ছে। কহিলে গবু হবুর পাদপদ্মে, অর্থাৎ পায়ের মধ্যে বা পায়ের তলে বসে গবু হবুকে বলছে অর্থাৎ মন্ত্রী রাজাকে বলছে, যদি না ধুলা লাগিবে তবে পায়, পায়ের ধুলা পাইব কি উপায়। অর্থাৎ এই জায়গায় কি বুঝিয়েছে দেখো, যদি তার পায়ে ধুলাই না লাগে তবে হিন্দুদের যে আশীর্বাদ নেওয়ার পদ্ধতি, যে পায়ের মধ্যে পায়ের যে ধুলা অর্থাৎ পাকে স্পর্শ করে তার ধুলা মাথায় লাগানো, এটা হচ্ছে হিন্দুদের পদ্ধতি, গুরুজনের আশীর্বাদ নেওয়ার পদ্ধতি। সেই পদ্ধতি কিভাবে সম্পন্ন হবে, সেই প্রশ্নই গবু রাজাকে জানালো তার পায়ের কাছে বসে। এই দুইটা লাইন দাগিয়ে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য। অর্থাৎ রাজা তার সিংহাসনে বসে ভাবলো যে কথাটা তো সত্য কথাই, কিন্তু আগে বিদায় করো ধুলি। কিন্তু রাজার মনে যে সেই আকাঙ্ক্ষা যে পায়ে যেন ধুলা না লাগে, সেই আকাঙ্ক্ষা থেকে তিনি বললেন যে কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিয়া পরে পদধূলির তত্ত্ব। অর্থাৎ যে পায়ের ধুলা কিভাবে পাবে সেই কথা বাদ দিয়ে তোমরা আগে ধুলা দূর করো।
পদধূলির তত্ত্ব এটা দাগিয়ে নাও। ধুলা অভাবে না পেলে পদধূলা, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। অর্থাৎ ধুলার অভাবে যদি পদধূলায় না পাও তাহলে তোমাদের সবাই মিথ্যা মিথ্যা অর্থাৎ কোনো কাজ ছাড়াই বেতন পাও। মাহিনা অর্থ হচ্ছে বেতন পাও। কেন বা তবে পুষি এতগুলো উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে? তাহলে কেন রাজা তার রাজসভায় এতজন বৈজ্ঞানিক জ্ঞানীগুণী মানুষদের তার রাজসভায় রাখেন? আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিয়া পরে আরও। এই লাইনটা আরও ইম্পর্ট্যান্ট। আগের কাজ অর্থাৎ পদধূলি যেটা দূর করার, অর্থাৎ পায়ের যে ধুলা যেন না লাগে সেই ধুলা আগে দূর করো, তারপরে পরের কাজ ভেবো যে পদধূলি কিভাবে নিবা সেটা পরে ভেবে নিও। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। মানে রাজার কথা শুনে মন্ত্রী একবারে চোখে মুখে সর্ষে ফুল দেখা শুরু করলো, অর্থাৎ চারদিকে অন্ধকার দেখছে যে যদি সে ধুলা দূর করতে না পারে তবে তার চাকরি চলে যাবে অথবা তার গরদান যেতে পারে। যেখানে যত আসিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যত এক ছিল যন্ত্রী। অর্থাৎ যন্ত্রী দ্বারা বৈজ্ঞানিককে বোঝানো হয়েছে, জ্ঞানী গুণী দ্বারা বিভিন্ন জ্ঞান অর্জনকারী বা বিভিন্ন পণ্ডিতদের বোঝানো হয়েছে। বসিল সবে চশমা চোখে আটি, অর্থাৎ সবাই চোখে চশমা দিয়ে বসলো যে এর কোনো বিহিত করা লাগবেই। ফুরায় গেল 19 পিপে নস্য। নস্যটা কি দেখো, নস্য নেশা জাতীয় দ্রব্য যা চোখে দেয়। অর্থাৎ তারা যে এত ভাবলো, চোখে যে এত নস্য প্রয়োগ করলো যে 19 পিপে এতগুলি পিপে নষ্ট হয়ে গেল, অর্থাৎ ফুরিয়ে গেল। অনেক ভেবে কহিল, গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। অর্থাৎ যে পায়ের ধুলা যে মাটি থেকেই তো লাগে, এখন সেই মাটি যদি চলে যায় তবে কিভাবে আমরা শস্য উৎপাদন করব? আমরা জানি মাটি থেকেই শস্য উৎপাদিত হয়ে থাকে। তোমরা প্রশ্ন করতে পারো পিপেটা কি? পিপে হচ্ছে কাঠের তৈরি এক ধরনের বাক্স, ছোট ধরনের বাক্স যেটার মধ্যে নস্যগুলি থাকে। এখন তারপর এই লাইনটা তো বুঝালাম। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছে কেন তবে? রাজা এত নাছোড়বান্দা যে পায়ের ধুলা অথবা মাটিতে শস্য এইগুলোকে কোনো বাদ দিয়ে শুধুমাত্র তার পায়ে যেন ধুলা না লাগে সেটাই খালি চাইতেছেন। এই জায়গায় রাজার স্বার্থপরতা বেশি করে প্রকাশ পাচ্ছে। সকলে মিলে যুক্তি করি শেষে, সবাই মিলে যুক্তি করছে যে কীভাবে দূর করা যায়। 19 পিপে নস্য এটা দাগিয়ে রাখো, এটা প্রশ্ন আসে। আচ্ছা, কিনিল ঝাঁটা 17.5 লক্ষ, দাগাও। ঝাঁটের চোটে পথের ধুলা এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ, দাগাও। এর দুইটা লাইনও। এখন দেখো 17.5 লক্ষ ঝাঁটা কিনছে, কেনার পরে কি করছে, ঝাঁটা দেওয়া শুরু করেছে। এখন ঝাঁটা দেওয়ার সাথে সাথে পানি দিয়ে তো আর ঝাঁটা দেয়নি, শুধু ঝাঁটা দিয়েছে বা ঝাড়ু দিয়েছে, তাই সে জায়গায় যে ধুলাগুলি তা আকাশে বাতাসে অর্থাৎ বাতাসের সাথে মিশে চারদিক ভরে গেল, চারদিক ধুলায় মিশে যাচ্ছে। ধুলায় কেহ মেলিতে পারে না রে চোখ, অর্থাৎ না রে মানে পারে না। ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য, এত পরিমাণে ধুলা উঠছে, ওড়ার কারণে সূর্য বাড়া ধুলার কারণে ঢেকে গেছে। ধুলার ব্যাগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উচ্চ। এই 3টা লাইন দাগাও। কহিল রাজা, করিতে ধুলা দূর জগৎ হলো ধুলায় ভরপুর। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। অর্থাৎ ধুলা দূর করতে গিয়ে পুরো জগৎই ধুলাময় করে ফেললো তারা। তখন ব্যাগে ছুটলো ঝাঁকে ঝাঁকে, সবাই ঝাঁকে ঝাঁকে ছুটলো মশক কাঁখে। মশক কি, কলসি, কাঁখে অর্থাৎ কাঁধে 21 লক্ষ ভিস্তি, অর্থাৎ 21 লক্ষ ভিস্তি কাঁধে নিয়ে, চামড়ার তৈরি পানির পাত্র একে বলা হয় ভিস্তি, অর্থাৎ 21 লাখ ভিস্তি নিয়ে সবাই কাঁধে করে নিয়ে সবাই পানি নিয়ে ছুটলো। পুকুরে বিলে রহিল শুধু পাক, অর্থাৎ পাক দ্বারা প্যাককে বোঝানো হয়েছে বা কাদাকে বোঝানো হয়েছে। পুকুরে সব পানি যাওয়ার পরে শুধুমাত্র কাদাগুলি রয়ে গেছে, এটাই বোঝানো হয়েছে। নদীর জলে নাহিকো চলে কিস্তি, নদীর সব জলই নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে নদীতে কোনো জল নেই, অর্থাৎ কোনো পানি নেই, যার কারণে কোনো নৌকা সেই জায়গা দিয়ে চলতে পারে না, কারণ সবই কাদাময় হয়ে গেছে তাই। আচ্ছা, তারপর আছে জলের জীব মরিল জল বিনা, অর্থাৎ জলের জীব বলতে মাছকে বোঝানো হয়েছে বা আরও যে জলজ প্রাণী আছে তাদেরকে বোঝানো হয়েছে। তারা এই যে জল অর্থাৎ পানি সব নিয়ে গেছে, তার কারণে তারা মারা গেল। ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা,
ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা, অর্থাৎ ডাঙার অর্থাৎ মানুষেরও সাঁতার কাটতে পারে না, অর্থাৎ গোসলও করতে পারে না। এখানে মস্কো কাকে দাগাও, পুকুরে বিলে শুধু পাক রয়েছে এটাও দাগাও, নদীর জলে নাইকো চলে কিস্তি এটাও দাগাও, পাকের তলে মজিলো বেচা কেনা, অর্থাৎ প্যাকের অর্থাৎ বা কাদার তলে মজিলো বেচা কেনা, বেচা কোনো চলছে না। সর্দি জ্বরে উজাড় হলো দেশটা, অর্থাৎ রাজার যে পুরো রাজ্য সবাই সর্দি জ্বরে আক্রান্ত হয়ে গেল। এ দুইটা লাইন দাগাও। কহিল রাজা এমনই সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। এই লাইনটা খুবই হাস্যকর, তাই এটা ভালো করে দাগিয়ে নাও। সবাইকে গাধা বলে উদ্ধৃতি দিয়েছেন রাজা। লাইনটা দাগাও। আবার সবে ডাকিল পরামর্শে, বসিল পুনঃ যতেক গুণবন্ত, সবাই সকল গুণীজ্ঞানী আবার বসলো এই পরামর্শ করতে। ঘুরিয়া মাথা হিরিল চোখে সর্ষে, সবাই চোখে সর্ষে ফুল দেখা শুরু করলো, কারণ এত কিভাবে দূর করবে সেই চিন্তায় সবার মাথা নষ্ট হয়ে গেছে, কারণ রাজা যে কোনো সময় তাদেরকে মৃত্যু আদেশ দিতে পারে। ধুলার হায় নাহিক পায় অন্ত, মানে ধুলা কিভাবে শেষ করবে সেটার কোনো শেষ পায় না। কহিল মহি মাদুর দিয়া ডাকো, এখানে মহি হচ্ছে পৃথিবী, পৃথিবীকে মাদুর দিয়া ডেকে ফেলো। ফরাসপাতি করিব ধুলা বন্ধ, সকল ধুলা বন্ধ হয়ে যাবে। কহিল কেহ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র, অর্থাৎ রাজাকে যদি ঘরে রাখো বা কোনো ছিদ্র ছাড়া, তবে রাজার পায়ে কিন্তু মাটি লাগবে না। কিন্তু রাজা কি বলে দেখো, ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ের ধুলা তো লাগে না। কহিল রাজা সে কথা বড় খাঁটি, এই কথাটা খুব সত্য, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ, মানে সন্দেহ হচ্ছে। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এর আগেও বলা হয়েছিল আমার মাটি লাগায় মনে মাটি, তেমনি মাটির ভয়ে রাজ্য হবে মাটি। রাজার কিছু কিছু উক্তি আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পড়ে রাখবা। যেমন মাটি অর্থে এই মাটি কিন্তু ধ্বংস বুঝিয়েছে, যে মাটির ভয়ে যদি আমি নিজেই ঘরের ভিতর বন্দি থাকি, তাহলে আমার রাজ্যটা সামলাবে কে? সে তো আমার রাজ্য তো ধ্বংসই হয়ে যাবে। মাটির ভয়ে আমার রাজ্য মাটি হয়ে যাবে। দিবস রাতি রহিলে আমি বন্ধ, আমি যদি ঘরে বন্ধই থাকি। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথিবী, ধুলির মহি ঝুলির মাঝে ঢাকি, অর্থাৎ ধুলির মহি বলতে ধুলিময় পৃথিবীকে বোঝানো হয়েছে, ঝুলির মাঝে ঢাকি অর্থাৎ চামড়া দিয়ে মুড়িয়ে দেওয়ার কথা বোঝানো হয়েছে। মহিপতি রহিবে মহাকীর্তি, মহিপতি দ্বারা রাজাকে বোঝানো হয়েছে, অর্থাৎ হবু রাজাকে বোঝানো হয়েছে। মহাকীর্তি অর্থাৎ যেমন আমাদের বিভিন্ন মহাকীর্তি থাকে না, যেমন ঐতিহাসিক বিভিন্ন কিছু, তেমনি এটা মহাকীর্তি থাকবে বা মহাসম্মানিত হয়ে থাকবে যে এই রাজা এই কাজটা করে গিয়েছিলেন। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মিলে। তারা যে এই কথা বলে দিল এমনিতেই, কিন্তু চিন্তা করে কি দেখেছে যে পুরো পৃথিবী কিভাবে তারা মোড়াবে চামড়া দিয়ে, এখন চামড়াও পাবে না, তারপর আবার চামারও তো সেই রকম চামারই মিলতে হবে। রাজার চর ধাইল হেতা হতাম, অর্থাৎ রাজার চলে ঘুম নিদ্রা ছাড়া সব জায়গায় ছুটাছুটি করতে লাগলো যোগ্য মতো চামার খোঁজার জন্য, অর্থাৎ চর বলতে সংবাদ বাহক বা গোপন সংবাদ দেয় যারা। ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম, যত কাজ আছে তাদের সব কাজ ছেড়ে, যেমন অন্য দেশে যারা থাকে চরগুলো, তারাও সকল কাজ ছেড়ে রাজার এই কাজটা করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। যোগ্য মতো চামার নাহি কোথা, অর্থাৎ কোথাও যোগ্য মতো চামার মিলে না। না মিলে এত উচিত মতো চর্ম, এত সুন্দর চর্ম বা এত বড় চর্ম কোথায় তারা পাবে? চর্ম দ্বারা চামড়াকে বোঝানো হয়েছে। তখন ধীরে চামার কুলপতি কহিল হেসে ঈষৎ হেসে বৃদ্ধ, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। চামার কুলপতি কেমন ছিল? বৃদ্ধ ছিল। সে কিরূপ করেছিল? ঈষৎ হেসেছিল। ঈষৎ মানে কি? অল্প হেসেছিল। দেখো এই জায়গায় যে লাইনগুলি তোমরা দাগিয়ে নাও। ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে, মাদুরটা দাগাও। মাটির বয়ে রাজ্য হবে, মাটি দাগাও। ধুলির মহি ধুলির মাঝে ঢাকি, মহাপতির রহিবে মহাকীর্তি, এটাও দাগাও। অবহেলো দাগাও। তারপরে সেই তার চামার কুলপতি এসে কি বললো দেখো, বলিতে পারি করিলে অনুমতি, আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। সহজে যাহে মানুষ হবে সিদ্ধ, মানুষ অর্থে মনোবাসনা, অর্থাৎ রাজা যে মনোবাসনা করছে যে পায়ে থেকে ধুলা যেন না লাগে, সেই মনোবাসনা সিদ্ধ হবে অর্থাৎ পরিপূর্ণ হবে। এই লাইনটা দাগাও। নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাহি হবে, অর্থাৎ নিজের দুইটা পা ঢাকলেই আর ধরণী অর্থাৎ পৃথিবীকে আর ঢাকতে হবে না, নিজে পা ঢাকলে আর পায়ে ময়লা লাগবে না। অর্থাৎ এই জায়গায় চামারের
জ্ঞান বুদ্ধির গরিমা প্রকাশ পায়। কহিল রাজা, এত কি হবে সিধে, এত সহজেই কি হয়ে যাবে? ভাবিয়া মল সকল শুদ্ধ, পুরো সম্পূর্ণ মহল এইটা নিয়ে ভাবা শুরু করলো। দেশের সবাই এটাও ভাবতে শুরু করলো যে আসলে কি এত সোজা? মন্ত্রী কহে, বেটারে শুলে বিধে, কারার মাঝে রাখিয়া করিয়া রাখো রুদ্র। মন্ত্রী হচ্ছে একটু শয়তান টাইপের। যেমন মন্ত্রী তাকে বলল যে শুলে বিধাও, অর্থাৎ তাকে মৃত্যুর আদেশ দিল এবং কারার মাঝে বন্দি করে রাখার আদেশ দিল। রাজার পর চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পাদ পান্তে। মন্ত্রীর কথা এমনিতেই বলছিল, কিন্তু রাজা তাকে আদেশ দিছিল যে কিভাবে এটা করবা, করে দেখাও। তখন ওই বুড়াটা রাজার পায়ের কাছে বসে সে রাজার পায়ে চর্ম লাগিয়ে দিল, অর্থাৎ জুতা পরিয়ে দিল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে। অর্থাৎ মন্ত্রীও মনে মনে শয়তানি হিসেবে বলছিল যে আমার মনেও তো এই কথাটা ছিল, কেমনে ওই লোকটা এই কথাটা জানতে পারলো সেটা বোঝানো হয়েছে এই জায়গায়। সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু রক্ষা পেল ধরা। অর্থাৎ গবুও বাঁচল এবং পায়ের ধুলা থেকে রক্ষা পেল সম্পূর্ণ ধরা বা পৃথিবী। অর্থাৎ সেদিন থেকেই জুতা আরম্ভ হলো বা জুতা পরা আরম্ভ হলো। শব্দার্থের মধ্যে যেগুলো দাগানো লাগবে: পিপে, ঢাক বা ঢোলের আকৃতি বিশিষ্ট কাঠের তৈরি পাত্র। ভিস্তিও দাগাও তোমরা। ভিস্তি পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলে, এটাও দাগাও। পাক অর্থ কর্দমা। কিস্তি অর্থ নৌকা বা জাহাজ, এটাও দাগিয়ে রাখো। মহি অর্থ পৃথিবী বা ধরণী, এগুলি দাগিয়ে রাখো। তারপর পাঠ পরিচিতির ক্ষেত্রে দাগিয়ে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে জুতাবিষ্কার কবিতাটি সংকলন করা হয়েছে, এটা দাগাও। ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখার নানা প্রসঙ্গই কবিতাটির মূল উপজীব্য, এটা খুব ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। আর কিছু দাগালো লাগবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছ এবং সবকিছু দাগিয়ে নিয়েছ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।